হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একবার আমার ইউটিউব চ্যানেলে। আমরা নতুন একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। সো এই কোর্সটা সম্পূর্ণ বেসিক একটা কোর্স থাকবে এবং এখানে আপনি বেসিক পিএইচপি শিখতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের সেই সিরিজের প্রথম ভিডিও। সো আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএইচপি ইন্ট্রোডাকশন। পিএইচপির ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর এবং এটি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনারা যা জানবেন হয়তো যে আপনার জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সেমভাবে পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আমি আপাতত আপনাদেরকে কনফিউজ করতে চাচ্ছি না। তারপর হচ্ছে ইউজ অফ পিএইচপি। মূলত প্রাইমারি ইউজ যে আমরা করে থাকি পিএইচপি, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে। যেমন আমি চাচ্ছি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে, সেই অ্যাপ্লিকেশনে আমি চাচ্ছি পিএইচপি ব্যবহার করতে অ্যাজ এ ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং হচ্ছে এটা সাহায্য করে আপনার ডাইনামিক ওয়েব পেজেস ক্রিয়েট করার জন্য। এখন ডাইনামিক ওয়েব পেজ কি আসলে? তো ধরে নিন যে আপনার কাছে একটি ওয়েবসাইট আছে যেটা আপনি নিজে ডিজাইন করেছেন HTML CSS এর মাধ্যমে, এবং সেই ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আছে। এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি সেই কন্টেন্টটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি যদি চান যে আপনার এই কন্টেন্টের মধ্যে আবার হ্যালো ওয়ার্ল্ড না এসে চলে আসুক যে হাই ওয়ার্ল্ড, অথবা আপনি চাচ্ছেন যে দুইটাই আসুক, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং একটা হচ্ছে হাই ওয়ার্ল্ড। এখন কথা হচ্ছে আপনি যদি সেই ডিজাইনের মধ্যে এই চেঞ্জেসগুলো করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওই যে ডিভগুলো আছে মানে আপনি যে কোডিংগুলো করেছেন HTML এ, সেই কোডগুলো হচ্ছে আপনি কপি পেস্ট করে শুধু টেক্সটগুলো চেঞ্জ করে দিলেন। এখন ওই জিনিসটাই যদি আমি একজন ক্লায়েন্টকে দিয়ে দিই, সাপোজ আমি একটা ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট বানিয়ে দিলাম, ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে দিলাম যেখানে সে তার বিজনেস ইনফরমেশন রাখতে পারবে। এখন কোনো কারণে যদি সে অফিস চেঞ্জ করে ফেলে বা তার টিম মেম্বার চেঞ্জ হয়ে যায়, তখন সে যদি নতুন টিম মেম্বার অ্যাড করতে চায়, সেক্ষেত্রে যদি তাকে আমি HTML-টা ধরায় দিই তার হাতে, তাহলে তার কি করতে হবে? ওই সেম যে টিম ইনফরমেশনটা ছিল টিমের, যেমন একটা ছবি, একটা নাম, তারপর হচ্ছে আপনার ধরেন একটা কন্ট্যাক্ট ডিটেলস। তো ওই ক্লায়েন্টের যেটা করতে হবে যে ওই ইনফরমেশনগুলোই সে আবার কপি পেস্ট করবে। কপি পেস্ট করে তারপর হচ্ছে এডিট করবে, এবং সে এডিট করে যখন তার সার্ভারে আপলোড করে দিবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এইটা ক্লায়েন্ট কখনোই করতে পারবে না, কারণ ক্লায়েন্টের এসব ধারণাই নেই। এটার জন্যই আমরা মূলত যেটা করি, আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, সেই ওয়েব অ্যাপ্লিকেশনটি সাথে সেই ওয়েব অ্যাপ্লিকেশনটির সাথে আমরা একটি অ্যাডমিন প্যানেল দিয়ে দিই, যে প্যানেল থেকে সে চাইলেই সে যদি কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে চায়, সে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চায়, সে যদি কোনো টিম মেম্বার অ্যাড করতে চায়, টিম মেম্বার রিমুভ করতে চায়, সেটা সে ওই অ্যাডমিন প্যানেল থেকেই করতে পারে। মূলত আমরা এটাকেই হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ বলে থাকি, যেটার জন্য আমাদের কোড চেঞ্জ করতে হবে না। আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, সেই অ্যাডমিন প্যানেল থেকেই আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো। ইটস লাইক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, CMS, যেটা একটা ইয়ে আছে, ফেভারেট বা পপুলার আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসটা খুবই পপুলার এবং ওয়ার্ডপ্রেসটাও পিএইচপি দিয়েই করা। তো তারপরে যে বিষয়টা, এটা হচ্ছে যে ওপেন সোর্স। পিএইচপি মূলত আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি পিএইচপি ব্যবহার করে আপনি যতগুলোই ওয়েবসাইট করেন না কেন, ওয়েব অ্যাপ্লিকেশন করেন না কেন, আপনার কোনো রকমের টাকা পয়সা পে করা লাগবে না। এছাড়াও এই পিএইচপির কমিউনিটিটা অনেক বেশি বড়। আপনি যখন শুরুর দিকে, বিশেষ করে আপনি যখন শুরুর দিকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে যাবেন পিএইচপি ব্যবহার করে, তখন আপনি যে সমস্যাগুলো পড়বেন, আপনার এরর আসবে, আপনি হয়তো কিছু একটা কমপ্লিট করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, তখন আপনি এইসব পিএইচপির যে কমিউনিটিগুলো আছে, যেমন স্ট্যাক ফ্লো, এছাড়াও আরও অনেক ব্লগ, তারপর অনেক কমিউনিটি আছে, সেই সব কমিউনিটিতে গিয়ে আপনি কিন্তু অনায়াসেই সেই বিষয়ে অন্যান্য যে ডেভেলপার আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি সাহায্য নিতে পারবেন। এবং এমবেডেড ইন HTML, এটা আমি উপরেই অলরেডি বলে দিয়েছি।
এছাড়াও পিএইচপি ব্যবহার করার আরেকটা মূল কারণ হচ্ছে এটার সাথে পিএইচপির সাথে ডাটাবেস খুব ইজিলি কানেক্ট করা যায়। ডাটাবেসের মধ্যে যেমন মাইস্কিউএল হতে পারে, তারপরে পোস্টগ্রিএসকিউএল হতে পারে, এছাড়াও আরও অনেক এসকে ডাটাবেস আছে, যেমন হচ্ছে মারিয়া ডিবি আছে, এছাড়াও আরও আরও অনেক আছে। আপনার আপনি যেটা জানেন সেটা ব্যবহার করতে পারবেন পিএইচপির সাথে। পিএইচপির আরেকটি সুবিধা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আপনার পিএইচপি ওয়েব অ্যাপ্লিকেশন আপনি যে কোনো ডিভাইস থেকেই ডেভেলপ করতে পারবেন। সেটা উইন্ডোজ হতে পারে, ডিভাইস বলতে মানে ওএস আর কি, অপারেটিং সিস্টেম থেকে আপনি পিএইচপি কোড করতে পারবেন, যেমন উইন্ডোজ, লিনাক্স, তারপর হচ্ছে ম্যাক ওএস। এই তিনটা হচ্ছে পপুলার ওএস। এছাড়াও আশা করতেছি বাকি যে ওএসগুলো আছে সেগুলোতেও করা যায়। আমি মূলত উইন্ডোজ ব্যবহার করি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর মূল যে বিষয়টা, পপুলার ফ্রেমওয়ার্ক। সো আপনি যখন কোর পিএইচপি শিখে যাবেন, আপনার ধরেন কোর পিএইচপি দিয়ে আপনি 3, 4, 5টা প্রজেক্ট তৈরি করলেন, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এবং আপনার হাত মোটামুটি ক্লিয়ার, তখন আপনি যে কোনো একটা ফ্রেমে সুইচ করে যেতে পারবেন। সেটা হতে পারে লারাভেল, অথবা কোডিঙ্গা, অথবা আপনার কেক পিএইচপি। হ্যাঁ, এরকম অনেক পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আপনি শিখে সেই ফ্রেমওয়ার্ক ইউজ করে তখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন। সো পিএইচপি ফ্রেমওয়ার্ক কেন ইউজ করবেন, কেন এটা ইম্পর্টেন্ট, এই সব নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা আপাতত কোর পিএইচপিটা কিভাবে কাজ করে এবং কিভাবে কোর পিএইচপিতে ওয়েব অ্যাপ্লিকেশন করা যায় সেই বিষয় নিয়ে বেসিকটা জানার চেষ্টা করব আগে। তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে আছি এখন। আর এখানে হচ্ছে আমরা জানার চেষ্টা করব ওয়াই লার্ন পিএইচপি, আমরা পিএইচপি কেন শিখব। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে 40% ওয়েবসাইট পিএইচপিতে করা, যেখানে ইনক্লুড হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ফেসবুক। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই পিএইচপির ব্যবহার কি পরিমাণ হচ্ছে। এছাড়াও পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের বিগিনার ফ্রেন্ডলি। মূলত আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, যেমন আমি প্রথমে C++ শিখতে গিয়েছিলাম এবং আমার কাছে সেটা অনেক বেশি কমপ্লিকেটেড লেগেছে, এবং আমি আশা করছি যে যারাই আজ পর্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেছে এবং পরবর্তীতে তাদের মোটিভেশন চলে গেছে, ওইটার মূল কারণই হচ্ছে কিছু বুঝতে না পারা। এখন আমরা যারা ওয়েব ডেভেলপার আছি, যারা বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া রাখি, তাদের কাছে জিনিসগুলো অনেক বেশি ইজি মনে হয়, যে আরে এটা তো সহজই ছিল, আরে এটা তো এত সহজ। কিন্তু যারা নতুন শিখছেন বা শেখার আগ্রহ আছে, তারা মূলত এই কমপ্লিকেটেড দেখে, মানে তাদের কাছে এত কমপ্লিকেটেড লাগে যে কয়েকদিন পরে তারা সেটা শেখাই বন্ধ করে দেয়। তো আমি মনে করি তাদের জন্য এবং সবার জন্যই পিএইচপিটা বেস্ট হবে, কারণ এটা খুবই ফ্রেন্ডলি এবং আপনি খুব ইজিলি বুঝে যাবেন যে কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে, অ্যারে কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, ইটিসি, যেগুলো নিয়ে আমরা আমাদের ফিউচার ভিডিওতে কথাবার্তা বলবো। তো এই কারণেই হচ্ছে মূলত পিএইচপিটা আপনার শেখা উচিত, যেন আপনি খুব দ্রুত সময়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে গেলে যেটা হবে যে আপনি যখন পিএইচপি শিখে যাবেন, তখন আপনি যখন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন তখন আপনার কাছে সবই সহজ মনে হবে, কারণ আপনি অলরেডি অনেক কিছু জানবেন তখন। এছাড়াও পিএইচপির যে অনলাইন রিসোর্সগুলো রয়েছে, যেটা আমি আগেই বলেছি, তাদের কমিউনিটি অনেক বড় এবং আপনি অনলাইনে অনেক ফ্রি রিসোর্স পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধানও করে ফেলতে পারবেন দ্রুত, যার ফলে আপনার শেখার ভিতরে একটা আনন্দ থাকবে। কেননা আপনি যখন একটা কিছু শিখছেন, তখন সেটার যদি আপনি একটা ইরর চলে আসছে বা আপনি বুঝতেছেন না এই কোডটা কিভাবে কাজ করছে, এবং সেটা যদি আপনি অনলাইনে সার্চ দেওয়ার পরে কোনো রিসোর্স খুঁজে না পান, আর সেটা যদি আপনার নিজে নিজে ফিক্স করা লাগে, সেক্ষেত্রে অনেকেরই মোটিভেশন লুজ হয়ে যায়, যেটা পিএইচপির ক্ষেত্রে হবে না বলে আশা করছি, কেননা এটার কমিউনিটি অনেক বড়। তারপরে যে রিজনটা সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড। এখনকার সময়ে মূলত একটা ব্যবসা যদি ধরি আমি, একটা ব্যবসার মূল মাথা যেটা, সেটা হচ্ছে অনলাইনের মূল মাথাই হচ্ছে একটা ওয়েবসাইট। এবং যারা ব্যবসা করেন তারা এটা সবাই জানেন
অ্যাটলিস্ট যারা অ্যাফোর্ড করতে পারে একটা ওয়েবসাইট, একটা ওয়েব অ্যাপ্লিকেশন যারা অ্যাফোর্ড করতে পারে তারা অবশ্যই তাদের ব্যবসার মাথা তৈরি করে ওইটা মানে ওয়েবসাইটটা তৈরি করেন। তো এটা ডিমান্ড অনেক বেশি। আপনার যে কোনো একটা ব্যবসা আপনি যদি একটা শোরুমও দেন অফলাইনে, তাহলেও আপনার একটা ওয়েবসাইট থাকা খুবই প্রয়োজন। এছাড়াও যদি আপনি অনলাইন ব্যবসা চিন্তা করেন, অনলাইন ব্যবসা মানেই ওয়েবসাইট। এটা হচ্ছে মূল কথা আর কি আমার। তো সেই ক্ষেত্রে যেহেতু এটার একটা ডিমান্ড আছে, সো আপনি পিএইচপি ব্যবহার করে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আপনার ক্লায়েন্টের জন্য অনায়াসে তৈরি করে দিতে পারবেন। এছাড়াও আমি যেটা বললাম যে পৃথিবীর 40% ওয়েবসাইট পিএইচপি দিয়ে করা। এখনও অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি তারা পিএইচপি ব্যাকএন্ডে ব্যবহার করছে তাদের ওয়েব অ্যাপ্লিকেশনে। এছাড়াও হচ্ছে আপনার সিএমএস যেগুলো আছে অ্যাভেলেবেল, যেমন ওয়ার্ডপ্রেস, তারপরে দ্রুপাল, তারপরে ম্যাজেন্টো বা ম্যাগেন্টো, এইসব সিএমএসগুলো পিএইচপি দিয়ে করা। তো আপনার যদি পিএইচপি নলেজটা থাকে, আপনি এইসব কন্টেন্ট ম্যানেজমেন্টের সাথে খুব অনায়াসে কাজ করতে পারবেন। সো তারপর হচ্ছে লার্জ কমিউনিটি, যেটা আমি অলরেডি অনেকবার বলেছি, আবারও বলে দিচ্ছি যে অনেক স্ট্রং সাপোর্ট। এছাড়াও আপনি অনেক অ্যাভেলেবেল টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেমন এই যে এখন আপনি দেখছেন একটা টিউটোরিয়াল, এরকম অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। এছাড়াও অনেক লাইব্রেরি অ্যাভেলেবেল আছে যেখান থেকে আপনি স্নিপড কোডগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। আর আমি যেটা প্রথম স্লাইডে বলেছিলাম যে ডাটাবেস ইন্টারাকশনটা অনেক ইজি পিএইচপিতে, মানে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর মধ্যে আপনার পিএইচপিটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়, আপনার কাছেও মনে হবে ইনশাল্লাহ। আর এই পর্যায়ে, ভিডিওর এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে আমার মনে হয় আমি অনেক কিছু রিপিট করে যাচ্ছি বারবার। এটার জন্য অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার প্রথম কোর্স যেটা আমি রেকর্ড করতেছি। একা একা কথা বলার একটা অকওয়ার্ড মোমেন্ট যাচ্ছে আর কি আমার সাথে। তো তারপরে পিএইচপি ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। জব অপরচুনিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট। কাজ তো শিখবেন, কাজ শেখার পরে সেটা টাকায় কিভাবে কনভার্ট করবেন। তো অনেক কোম্পানি আছে যারা পিএইচপি ডেভেলপারদেরকে তাদের লেগেসি প্রজেক্টের জন্য, মূলত এখন তো সবাই ফ্রেমওয়ার্ক ইউজ করে, যেমন লারাভেল। তো অনেকেই আছে যে কোর পিএইচপি দিয়ে ওয়েবসাইট করেছে, তাদের সেসব প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য পিএইচপি ডেভেলপার হায়ার করে। এছাড়াও আপনি পিএইচপি শেখার পর যখন লারাভেলটা শিখে যাবেন, যদি শেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি একজন লারাভেল ডেভেলপার হিসেবেও অনেক জব অপরচুনিটি পাবেন। এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, এইসব প্ল্যাটফর্মেও আপনি কাজ, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে সেখান থেকেও কাজ পাবেন। তো আমরা ফ্রিল্যান্সিং সেক্টরটা আপাতত যাচ্ছি না, আমরা আপাতত স্কিলটা নিয়ে কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখন আমরা জানবো যে পপুলার ওয়েবসাইট যেগুলো আপনার পিএইচপি দিয়ে করা হয়েছে, এবং এটার প্রথম লিস্টেই হচ্ছে ফেসবুক। ফেসবুকের যে আহ, আগের যে ভার্সনগুলো ছিল, এখন যে আমরা ভার্সনটা ইউজ করি এটা তো অনেক আপডেটেড ভার্সন, বাট আমি যদি 2010, 12, 15 কথা বলি, এই আগের যে ভার্সনগুলো ছিল এই ভার্সনে পিএইচপি ইউজ করা হতো, এবং এখনও ইউজ করা হয় পিএইচপি, কিন্তু মিক্স টেকনোলজি আর কি, অন্যান্য টেকনোলজির সাথে পিএইচপি ব্যবহার করা হচ্ছে ফেসবুকে। এছাড়া উইকিপিডিয়া, উইকিপিডিয়া তো আপনারা সবাই চেনেন, যে কোনো সেলিব্রিটি হোক, কোনো বই হোক, যাই হোক না কেন, ওইসব ইনফরমেশন যদি আমাদের প্রয়োজন হয় আমরা উইকিপিডিয়াতে গিয়ে সেই ইনফরমেশনগুলো খোঁজার চেষ্টা করি। সেই উইকিপিডিয়া ওয়েবসাইটটি হচ্ছে আপনার পিএইচপি দিয়ে করা। এছাড়াও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস, যেটা অনেক পপুলার। অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশে যেগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা, সো ওয়ার্ডপ্রেসটাও হচ্ছে পিএইচপি দিয়েই করা। এছাড়াও স্ল্যাক নামে একটি ওয়েবসাইট আছে, জানি না আপনারা জানেন কি না, মূলত টিম ম্যানেজমেন্টের জন্য সম্ভবত এই ওয়েবসাইটটি ইউজ করা হয়। এটার ব্যাকএন্ডের যত রকমের পার্ট আছে সেই পার্টে হচ্ছে তারা পিএইচপি ব্যবহার করছে। এছাড়াও হচ্ছে মেইলচিম্প আছে, খুবই বড় একটি ইমেইল মার্কেটিং কোম্পানি, এবং তারাও হচ্ছে পিএইচপি ইউজ করতেছে। এছাড়াও ফ্লিকার নামে একটি ওয়েবসাইট আছে, ই কমার্স ওয়েবসাইট, যেটা মূলত ইন্ডিয়াতে খুবই পপুলার একটি ওয়েবসাইট। এই পপুলার ওয়েবসাইটটি পিএইচপি দিয়ে করা। এছাড়াও আইস্টক ফটো, যেটা
পৃথিবীতে বললে ভুল হবে কিনা জানি না, তবে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বড় ফটো লাইব্রেরি বা ফটো ডাটাবেস, যেখানে আপনি অনেক স্টক ফটো ডাউনলোড করতে পারবেন। তারপরে হচ্ছে এটসি এবং ইয়াহু, এই দুটি ওয়েবসাইট সম্পর্কেও হয়তো আপনারা জানেন, এবং এই দুটি ওয়েবসাইটও পিএইচপি দিয়েই করা। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সো অনেক কিছু জানা হলো, আবার অনেক কিছু জানা হয়ও নি। আশা করছি আপনারা শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে আপনারা আরও অনেক কিছু জেনে যাবেন, যেটা আমি হয়তো আপনাদের জানাতে ব্যর্থ হয়েছি। এখন কথা হচ্ছে পিএইচপি শেখার জন্য আপনাদের কি প্রয়োজন। তো পিএইচপি শেখার জন্য আপনার প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নলেজ অফ এইচটিএমএল। বেসিক পর্যায়ে হলেও আপনার এইচটিএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আপনি যে পিএইচপি কোডগুলো করবেন আপনার এইচটিএমএল ফাইলের মধ্যে, আপনি যদি নাই জানেন পিএইচপি কোড কিভাবে কাজ করে, তাহলে আমার মনে হয় না আপনি তেমন প্রোগ্রেস করতে পারবেন। তো অবশ্যই বেসিক পিএইচপি আর বেসিক সিএসএসটা জানলেই হবে। বেসিক বলার কারণ এটাই, আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, আমরা এখানে ওয়েব ডিজাইনিং শিখছি না। তো ওয়েব ডিজাইনিংয়ের জন্য কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের এইচটিএমএল সিএসএস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কিন্তু আপনি যেহেতু আমাদের এই পুরো কোর্সটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ফোকাস, সেই ক্ষেত্রে আপনার বেসিক নলেজ থাকলেই হবে এইচটিএমএল এবং সিএসএস এর ওপরে। এছাড়াও হচ্ছে লোকাল সার্ভার এনভায়রনমেন্ট। মূলত শুরুতেই যেটা বলেছি, আমাদের পিএইচপি কোড রান করতে হচ্ছে, পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপি কোড রান করার জন্য, এবং আমরা একটা কোড যদি লিখি পিএইচপিতে সেটা যেন কাজ করে, এটার জন্য আমাদের একটা সার্ভার প্রয়োজন হবে। ওয়েব হোস্টিং হয়তো অনেকেই শুনেছেন, ওয়েব হোস্টিং যদি নেওয়া থাকে তাহলে তো ওয়েব হোস্টিংয়ে ডাইরেক্ট হোস্ট করে দেওয়া যায়। কিন্তু যেহেতু আমরা হচ্ছে সাপোজ একটা বড় প্রজেক্ট নিয়ে যদি কাজ করি, ওটা তো আর ওয়েব হোস্টিংয়ে বসে বসে করা পসিবল না। আমাদের প্রথমে লোকাল হোস্টে বসে বসে কাজ করতে হবে। পুরো জিনিসটা যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন আমরা সেটা ওয়েব হোস্টিংয়ে আপলোড করে লাইভ করে দেবো, যেন পৃথিবীর সবাই দেখতে পারে। তো আমাদের একটা লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, এবং লোকাল এনভায়রনমেন্টের জন্য আমরা জ্যাম্প ইউজ করতে পারি, ওয়াম্প ইউজ করতে পারি। এছাড়াও শুধুমাত্র পিএইচপি রান করার জন্য আমরা এমএএমপি ইউজ করতে পারি। কিন্তু আমরা বেছে নিব ওয়াম্প অথবা জ্যাম্প, এবং বিশেষ করে এই কোর্সে আমি ব্যবহার করব জ্যাম্প। জ্যামটা ব্যবহার করার কারণ হচ্ছে এটা একটা প্রি প্যাকেজ বলতে পারেন, সব কিছুই থাকে এটার মধ্যে। জ্যাম্পটা যখন আপনি আপনার পিসিতে ইনস্টল করবেন তখন এই জ্যাম্পের সাথেই পিএইচপি ইনস্টল হয়ে যাবে, ডাটাবেজ ইনস্টল হয়ে যাবে। এছাড়াও আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাপাচি সার্ভার, সেটাও ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল করবেন কিভাবে, সেটার জন্য আপনারা হচ্ছে জ্যাম্প লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট তাদের, ইনস্টলার অ্যান্ড ডাউনলোড ফর অ্যাপাচি ফ্রেন্ডস। ওকে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই পেজটাতে চলে আসবেন, এবং এখানের যে লেটেস্ট ভার্সনটা আছে উইন্ডোজের জন্য, এছাড়াও আপনার যদি ম্যাক ওএস অথবা লিনাক্স ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ভার্সনগুলো ডাউনলোড করবেন। কিন্তু আমি এই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি, মানে নিচ্ছি বলতে আপনি নেবেন আর কি, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। এবং ডাউনলোড করার পরে আপনি একটি সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন আপনার পিসিতে নেক্সট নেক্সট দিয়ে সেভাবে ইনস্টল করলেই হবে। এরপরে আপনি যখন এখানে আসবেন, এখানে আপনি জ্যাম্প লিখে সার্চ করলেই, এক্সআই লিখে সার্চ করলেই দেখবেন আপনার কন্ট্রোলারটা চলে আসছে। তো এটাই হচ্ছে আপনার মূলত সার্ভার কন্ট্রোলার, এবং আপনি এখান থেকে এই অ্যাপাচিটা এবং মাইএসকিউএলটা স্টার্ট দিয়ে দিলেই আপনার ডাটাবেস এবং অ্যাপাচি সার্ভারটা চালু হয়ে যাবে, যেটা আমরা যখন পিএইচপি কোড করব তখন আমরা দেখব। আপাতত আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটি টেক্সট এডিটর। কোডিং করার জন্য আমাদের একটি কোড এডিটর দরকার, এবং সেটা যে কোনো কিছুই হতে পারে। এবং আমি মনে করি যে আমার কোনো প্রেফার নাই এখানে, এখানে আপনি যেটা প্রেফার করবেন সেটাই, আপনি যেটাতে বেশি কমফোর্টেবল ফিল করবেন সেটাই আপনি ব্যবহার করবেন। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন, এর আগে যদি কোনো কোড এডিটর ইনস্টল করে না থাকেন আপনার পিসিতে, সেক্ষেত্রে আপনি আপনি চেষ্টা করবেন এই ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করার। এটা ডাউনলোড করে সেম একইভাবে ডাবল ক্লিক করবেন, নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবেন। এটা হচ্ছে কোড এডিটর, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন।
আমি মূলত ব্যবহার করব অ্যাটম। অ্যাটমটা আমার কাছে বেশি ভালো লাগে, বাট আপনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট অর পিএইচপি স্টর্ম, আরও যা যা আছে আপনি চাইলে আরও সার্চ করতে পারেন। সার্চ করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইনস্টল করবেন, কিন্তু আমি এই পুরো কোর্সে অ্যাটমটা ব্যবহার করব, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনার উইন্ডোজে যে নোটপ্যাড আছে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা তেমন ইফেক্টিভ হবে না, প্রোডাক্টিভ হবে না মূলত। তো আপনি অবশ্যই একটা টেক্সট এডিটর, কোড এডিটর ডাউনলোড করে নেবেন। এছাড়াও পিএইচপি ইনস্টল করা লাগবে, যেটা করা লাগবে না কারণ অলরেডি আমরা জ্যাম্প ইনস্টল করে ফেলছি। সো আমাদের সব কিছু ইনস্টল হয়ে গেছে। আর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে বেসিক নলেজ অফ ডাটাবেস। আপনাকে জানতে হবে ডাটাবেস কিভাবে কাজ করে, যেমন ডাটাবেসে ইনসার্ট কোয়ারি কিভাবে কাজ করে, ডিলেট কোয়ারি কিভাবে কাজ করে। এছাড়াও আপনার এডিট কোয়ারি কিভাবে কাজ করে, বেসিক একটা নলেজ আপনার ডাটাবেসের উপরে থাকলেই হবে। মূলত আমরা ডাটাবেস নিয়ে তেমন কিছুই এখানে দেখাবো না, আমরা ছোট একটা অ্যাপ্লিকেশন বানাবো। এই পুরো কোর্সে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন বানাবো, যেখানে আমরা যেমন ওই গুগল ফর্মে যে আমরা যে একটা ফর্ম বানাই, যখন যখন হচ্ছে ধরেন আপনার ওই একটা কোর্স, ধরেন এই কোর্সটাই পেইড, আমার এই কোর্সটা পেইড, এবং আমি চাচ্ছি যে আমার যারা এই কোর্সটা করতে যাচ্ছে তারা একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করবে। তো এটার জন্য আমরা মূলত কি ব্যবহার করি, গুগল ফর্মটা ব্যবহার করি, বাট আমরা ওই ফর্মটাই তৈরি করব পিএইচপিতে, এবং ইউজার যখন ফর্ম ডাটা সাবমিট করবে আমাদের ইয়ার মধ্যে, ফর্মের মধ্যে, সেটা ডাটাবেজে স্টোর হবে। আমরা জাস্ট এতটুকুই একটা অ্যাপ্লিকেশন বানাবো। সো আমাদের এখানে তেমন একটা মাইস্কিউএলের কাজ নেই, ডাটাবেজের কাজ নেই। তারপরেও বেসিক নলেজটা থাকলে আপনার বুঝতে আরও বেশি সুবিধা হবে। এছাড়াও যদি না থাকে, আশা করছি কোনো সমস্যা হবে না, এবং আপনি এই পিএইচপি সিরিজটা দেখার পরে আপনি মাইস্কিউএলের সিরিজ দেখে নিতে পারেন। আমি চেষ্টা করব মাইস্কিউএল নিয়েও একটি নতুন সিরিজ করার। তো আমাদের পিএইচপি ইন্ট্রোডাকশনের এইটাই হচ্ছে শেষ স্লাইড, মানে আপনাদের ছুটি, আপনারা যেতে পারবেন এখন। সো প্র্যাকটিসের জন্য আপনারা প্র্যাকটিসের জন্য তো কিছু দেওয়ার নাই, তারপরেও আপনারা ধরেন এই কিছু ওয়েবসাইট একটু রিসার্চ করতে পারেন। হোমওয়ার্ক দিলাম, যেমন আপনারা হচ্ছে এই ফেসবুকে কত পার্সেন্ট কোডের মধ্যে হচ্ছে আপনার পিএইচপি ব্যবহার করা হয়েছে, এবং মূলত হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে যে এখানে ওয়েবসাইটের লিস্টটা দেওয়া আছে, এখানে প্রায় 10টি লিস্ট দেওয়া আছে, 10টি ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা অনলাইনে এটা খোঁজার ট্রাই করবেন যে সাপোজ আপনি ফেসবুকটা খুঁজেছেন, মানে ফেসবুকটা সিলেক্ট করেছেন, তো এই ফেসবুকটায় কত পার্সেন্ট কোড পিএইচপিতে লেখা, মানে টোটাল 100% কোডের মধ্যে হইতে পারে সেখানে 20% জাভাস্ক্রিপ্ট আছে, বা রিয়েক্ট আছে, বা যাই আছে। তো সেখান থেকে পিএইচপি কত পার্সেন্টে আছে, এই পার্সেন্টেজটা আপনারা কমেন্ট করবেন। এটা হচ্ছে আপনাদের এই প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওর প্রথম হোমওয়ার্ক। এছাড়াও আমি চিন্তা ভাবনা করছি, মানে আগে ছিল না, ভিডিও করার সময় আমার মাথায় আসলো, আমি একটি ফেসবুক গ্রুপ করব, এবং গ্রুপ বলতে হ্যাঁ গ্রুপই করব। গ্রুপ করে আমি গ্রুপটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং প্রতিটা ভিডিও শেষে আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্ক আপনারা সেই গ্রুপে গিয়ে পোস্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।